হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি সৈকত দাস, আর আজকে আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি পর্ষদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় সেটের এমসিকিউ এবং এসএকিউ। এটা কিন্তু আমাদের পর্ষদের দ্বিতীয় ভিডিও এবং 36 নম্বরের প্রিপারেশন সিরিজের 6th ভিডিও। এর আগে আমরা শর্ট কোয়েশ্চেনের যে ভিডিওগুলো করেছি, যারা এখনো দেখিসনি তারা অবশ্যই দেখে নিস, কারণ এই সিরিজটা পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন্স কিন্তু তোদের হাতের মুঠোয়। ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে তোরা কিন্তু পেয়ে যাচ্ছিস। অবশ্যই বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, কারণ বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার বা যে কোনো মাধ্যমিকের যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে করছি, যেগুলো দেখে নিলে তো 36 নাম্বার কিন্তু ডান। এর বাইরে কোনো প্রশ্ন তোর পরীক্ষায় আসবে না, তবে তার জন্য একটিও ভিডিও কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা ভিডিওতে শর্ট কোয়েশ্চেন্সগুলোকে খুব ডিটেলে আমি বোঝাচ্ছি, যার ফলে তোর প্রিপারেশন যদি অতটাও ভালো না থাকে, তুই কিন্তু রেগুলারলি এই ভিডিওগুলোকে করে তোর প্রিপারেশনটাকে অনেকটা ভালো করে নিতে পারবি। আর যাদের প্রিপারেশন অলরেডি অনেকটা ভালো, তারা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে আস্তে আস্তে 100 নম্বরের দিকে মুভ করতে পারবি। কারণ তোরা জানিস, পরীক্ষাতে 100 পেতে হলে এই শর্ট কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 36-এ 36 পেতেই হচ্ছে। আচ্ছা, ভিডিওটা অবশ্যই লাইক করে দিস, শেয়ার করে দিস বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস যেমনটা বললাম। তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রশ্নটা কি বলে দিয়েছে, বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। এই নয় জাতীয় প্রশ্নগুলো খুব সাবধান। হ্যাঁ, দেখো, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম যেগুলো আছে সবকটাই জীবাশ্ম জ্বালানি, তাহলে গোবর গ্যাস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখি, বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 এটিএম চাপে। খুব মারাত্মক প্রশ্ন কিন্তু, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখ একটু ভালো করে, এটা বলার আগে আমি একটু তোদেরকে এসটিপির ব্যাপারে বলতে চাই। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানটায় পি এর মানে প্রেশারের যে ভ্যালু হয় সেটা হয় 1 এটিএম, টেম্পারেচারের যে ভ্যালু হয় সেটা হয় 273 কেলভিন। যদি তুই সেলসিয়াসে বলতে চাস তাহলে সেটা হয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াস। আর যেটা ভলিউম মানে আয়তনের ভ্যালু হয় সেটা হয় 22.4 লিটার। এইবার আমার কথাটা একটু মন দিয়ে শোন। তোকে যদি বলে দেওয়া হয় যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত, তাহলে সেটা তুই কি বলবি? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। একদম কারেক্ট। এবার একটুখানি প্রশ্নের মধ্যে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 1 এটিএম চাপে, মানে দেখ তো ঘুরিয়ে বলে দিয়েছে না এসটিপিতে। একদম। দেখ, বলেছে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত। যদি এখানে 1 মোল বলতো তাহলে আয়তন হতো 22.4 লিটার, কিন্তু বলে দিয়েছে 2 মোল, তাহলে আয়তন কত হয়ে যাবে? 44.8 লিটার। আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, বলেছে এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় কত। দেখো, এক্ষুনি বললাম 273 কেলভিন। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইনভার ইজ দ্য কারেক্ট অপশন। এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে মানে দেয়, আর এইবারেও যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর দিচ্ছে। নেক্সট প্রশ্ন, দন্ত চিকিৎসক মুখের মধ্যে দাঁত দেখতে ব্যবহার করেন, সবাই জানিস, বছরের শুরু থেকে পড়িস অবতল দর্পণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, একটা কথা বলি, দেখ অপশনটার মধ্যে অবতল লেন্সও দিয়েছে, তাই যারা একটুখানি ভাবুক হয়ে যাবে পরীক্ষার সময়, অবতল জিনিসটা যেখানে দেখতে পাবো সেখানে ধকুস করে দাগ মেরে দিল। তবে খেয়াল রাখিস কিন্তু এই বিষয়গুলো, হ্যাঁ, পরীক্ষার সময় হয় এই জিনিসটা। চল দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ুতে যাওয়ার সময় আলোক রশ্মির আপাতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণের মান কত হবে। আপাতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণও 0 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন দেখি কি বলে দিয়েছে। বলেছে ফ্যারাডের সূত্র, আচ্ছা ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করে নিচের কোনটা। একদম সোজা, তড়িৎচুম্বকীয় আবেশ, ঠিক আছে। চলো, আচ্ছা বলে দিই যে দেখো, রেডিয়াম তেজস্ক্রিয় পরিবর্তনে রেডনে পরিণত হলে নির্গত কণা কোনটা। দেখ, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে তোদেরকে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যাগুলো দিয়ে দিয়েছিল, বাট ইন ওয়ার্স্ট কেস ধর দিল না, তখন তুই কিভাবে অ্যাপ্রোচ করবি? এই রেডিয়াম আর রেডন কিন্তু পরীক্ষাতে খুব আসে, হ্যাঁ, রেডিয়াম, রেডন, ইউরেনিয়াম, থোরিয়াম, এই জিনিসগুলো ভালো করে জেনে যাবে। দেখো, আমি যদি তোমাকে একটুখানি রেডিয়ামেরটা বলি, তাহলে রেডিয়াম হচ্ছে তোমাকে এখানে ধরো লিখতে হবে 226, আর এখানটায় হয়ে যায় রেডিয়ামের 88। সেখান থেকে তোমার যে রেডনে কনভার্ট হচ্ছে, রেডনের হচ্ছে তোমার 222, আর নিচে হয়ে যায় তোমার 86। এইবার দেখো, তুমি সহজেই বুঝতে পারছো যে 226 থেকে কনভার্ট হয়েছে ইন্টু 222, মানে কমেছে কত বলো? ভর সংখ্যা কত কমলো? ভর সংখ্যা কমলো 4 একক। আচ্ছা, এখানে 88 থেকে কমে কত হয়েছে বলো? 86। তাহলে 88 থেকে 86 হয়েছে, মানে যে প্রোটন সংখ্যা আছে সেই প্রোটন সংখ্যা কত কমে গেছে বলো? তুমি বলবে 2 একক। দেখ, তোরা প্রত্যেকেই জানিস, যদি আলফা কণা বেরিয়ে যায়
তাহলে ভর সংখ্যা 4 একক কমে যায়, প্রোটন সংখ্যা 2 একক কমে যায়, তাহলে স্বাভাবিক এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? আলফা কণা। যারা যারা জানিস না তাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি কোনো সময় তুই দেখতে পাস বিটা কণা বেরিয়ে গেছে, তাহলে ভর সংখ্যাটা কিন্তু অপরিবর্তিত থেকে যায়, আর যেটা প্রোটন সংখ্যা হয় সেটা কিন্তু 1 একক বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যদি কখনো দেখতে পাস গামা বেরিয়ে গেছে, তাহলে কিন্তু ভর সংখ্যাটাও কোনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যাটাও কোনো চেঞ্জ হয় না। আশা করব ক্লিয়ার। চলো, বলেছে কোনটি ক্ষার ধাতু নয়? এই নয় কিন্তু খুব সাবধান, ঠিক আছে? দেখো, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম সব ক্ষার ধাতু, তাহলে অ্যালুমিনিয়াম ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম? যেটা কঠিন আছে, কঠিন অবস্থায় কেসিএল দেখো দিয়ে দিয়েছে, এটাই ন্যূনতম। কারণ আমরা জানি তড়িৎ পরিবহন করতে হলে হয় জলীয় দ্রবণ থাকতে হয়, না হলে গলিত দ্রবণ থাকতে হয়। ঠিক আছে, চলো। ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি ঘটনা ঘটে? এবার অনেকে ধর অ্যানোডের যে সমীকরণটা, অ্যানোডের বিক্রিয়াটা জানিস না, সেও এটার অ্যান্সার করতে পারবি, বাট আমি সবসময় বলবো পড়ে রাখার জন্য। কি করে অ্যান্সার করতে পারবি? দেখ, যখন অ্যানোড বলে দিয়েছে, অ্যানোডের দিকে কে যায় শিখিয়েছিলাম, অ্যানোডের দিকে যায় অ্যানায়ন। এবার অ্যানায়ন যখন যায়, তোদেরকে এই প্রশ্ন বহুবার করেছি শর্ট কোশ্চেনের মধ্যে, অ্যানায়নের কাছে ইলেকট্রন বেশি থাকে, তাহলে ও গিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে। এবার ইলেকট্রন ত্যাগ যখন করলো, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলি? তুই বলবি জারণ বিক্রিয়া বলি। আর এইটুকু তো জানিস যে অ্যানোডের মধ্যে অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে জারণ ঘটে ও অক্সিজেন মুক্ত হয় ইজ দ্য কারেক্ট অপশন। ব্যাপারটা বুঝতে পারলি? অপশন বি হবে। কিন্তু আমি সবসময় বলবো সমীকরণটা ভালো করে জেনে রাখবি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখ। বলে দিয়েছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে, সেই দ্রবণটি। আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা রিকোয়েস্ট করেছিল যে অ্যামোনিয়া পার্টটার ওয়ান শট দিতে, তো আমি দিয়ে দিয়েছি। এই ওয়ান শটের মধ্যেই কিন্তু দেখবি এগুলোকে খুব ডিটেলে ছবি সমেত এক্সপ্লেন করেছি, কি করে লিখতে হয় প্রত্যেকটা সমীকরণ, সেগুলোকে এক্সপ্লেন করেছি। অ্যামোনিয়ার প্রত্যেকটা রাসায়নিক ধর্ম একদম ডিটেলডে বলেছি। তো তোরা একটুখানি কি ওই ভিডিওটা দেখিস যাদের যাদের সমস্যা আছে। ঠিক আছে, যাই হোক, এইটা একটুখানি বলি, এটা অ্যামোনিয়ার দ্রবণই হবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বললে ভালো হতো আরও। একটুখানি বিক্রিয়াটাও লিখে দিই তোদের জন্য। দেখো, FeCl3 মানে ফেরিক ক্লোরাইড যেটা আছে, অ্যাকুয়াস ফরম্যাটে নিতে হয়, এর সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা NH4OH দ্বারা নিতে হয় অ্যাকুয়াস। এইবার বিক্রিয়ার সময় কি হয়ে যায় দেখ, এখানটা আমি সবসময় শিখিয়েছিলাম অ্যামোনিয়াম আছে আর ক্লোরাইড আছে, লোভ সামলাতে পারে না, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলে। ঠিক আছে, আচ্ছা দেখ, Fe আছে যার যোজ্যতা কত 3, কারণ ফেরিক ক্লোরাইড। আর এখানটা দেখো OH আছে যার যোজ্যতা 1, তাহলে কি উৎপন্ন হবে না FeOH এর হোল থ্রাইস। ঠিক আছে, এবার ব্যালেন্স করাও দেখবি তোদেরকে শিখিয়েছিলাম, এখানটা OH আছে 3টে, তাহলে এখানটা একটা 3 বসবে, এখানটা যেহেতু 3 বসলো, এখানটাতেও একটা 3 বসবে। আশা করবো ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। এখানটায় 3 বসেছে বলে ক্লোরিন 3টে, এখানেও দেখো ক্লোরিন 3টে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা, এইটাই কিন্তু অদক্ষেপ, হ্যাঁ, এইটারই রং কিন্তু লালচে বাদামি টাইপের হয়, এখানে শুধুমাত্র বাদামি দিয়েছে। চলো দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলছে কোন ধাতুটি ব্রোঞ্জ এবং কাঁসা দুটির মধ্যেই আছে? একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, স্টিল একটু বলি। দেখো, কাঁসাকে মনে রাখার টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো, ক আর স আছে, ক ফর হচ্ছে কপার, আর স ফর হচ্ছে টিন মানে এসেন। ঠিক আছে, যেটাকে স্ট্যানাস বলা হয়। মনে রাখ, এইটা থাকে 80% মতো, আর এইটা থাকে 20%। ঠিক আছে, এইবার একটুখানি দেখ ব্রোঞ্জকে কি করে মনে রাখবি। ব্রোঞ্জকে দেখ, মনে রাখবি কপার থাকে, এসেন থাকে, যে দুটো এখানে ছিল সেটা থাকলো, তার সাথে এক্সট্রা করে জুড়ে যায় জিঙ্ক, তবে তার পার্সেন্টেজ অনেক কম হয়। এইটা 80%-এর কাছাকাছি থাকে, এইটা ধরে রাখ তোর 18%-এর কাছাকাছি থাকে, এটা 2%-এর কাছাকাছি থাকে। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে দেখ, তোকে যদি বলা হয় দুটির মধ্যেই কোন ধাতু আছে, তোর কপারও আছে, আবার দেখ টিনও তো আছে, তাহলে এখানটা দেখ তামাও দিয়েছে আবার টিনও দিয়েছে, তাহলে কোনটা অপশন দেবে? যেটার পার্সেন্টেজ বেশি আছে, তাহলে তামা ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তিত করা হয় সেটি কি? ডায়নামো ইজ দ্য কারেক্ট অপশন। মনে রাখবি মোটরের মাধ্যমে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্সন হয়, আর ডায়নামোর মাধ্যমে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। মনে রাখার একটা উপায় বলে দেবো। ডায়নামো কোথায় লাগানো থাকে? ডায়নামো লাগানো থাকে সাইকেলের মধ্যে, বাইকের মধ্যে। সেখানে যন্ত্রটা চলে, তার ফলে তড়িৎ উৎপন্ন হয়ে লাইট ফাইটগুলো জ্বলতে পারে। ঠিক আছে, আর মোটর কি হয়? মোটর ধর কারো বাড়িতে যদি মোটর থাকে, সে সুইচটা লাগায়, সুইচটা একদম হুট করে অন করে, তখন কারেন্টটা যায়, কারেন্ট যাওয়ার ফলে মোটরটা চলে, তাহলে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হলো। ঠিক আছে, নেক্সট বলেছে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? ভালো করে দেখ, এটাও জৈব রসায়নের যে ওয়ান শট রিভিশন করেছি তার মধ্যে বারবার করে শিখিয়েছিলাম। দেখো, ধরো সমগণীয় শ্রেণী যখন বলে, তোরা জানিস
অ্যালকোহলের আমি একটা সমগণীয় শ্রেণী দিলাম। ফার্স্ট সদস্য হচ্ছে মিথানল, পরের সদস্য হচ্ছে ইথানল। দেখ তো এখানটা তো CH3 আছে, এখানটা তো CH3 আছে, এখানেও OH আছে, এখানেও OH আছে, বাড়লো কে CH2। তুই যদি আবার পরেরটাতে যাস তুই দেখতে পাবি আরো একটা CH2 বেড়ে যাবে, তাহলে CH2 OH, তার মানে বাড়ছে কে CH2, তাহলে এই যে CH2 ইজ দ্য কারেক্ট অপশন। চলো তাহলে মোটামুটি আমাদের 1.15 অব্দি যে সমস্ত MCQ গুলো থাকে সেগুলো সব শেষ। এবার একটুখানি দেখে নিই SAQ টাইপ প্রশ্ন কি কি দিয়ে দিয়েছে। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? অবশ্যই তোরা প্রত্যেকে জানিস ট্রোপোস্ফিয়ার হবে ইজ দ্য কারেক্ট অপশন, ট্রোপোস্ফিয়ার। নেক্সট বলেছে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের একটি কুপ্রভাব লেখো। কুপ্রভাব কি? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ভাই, গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটাই কুপ্রভাব। বলেছে বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী? অবশ্যই প্রাকৃতিক গ্যাস বেশি উপযোগী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে সত্য মিথ্যা লেখো, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। অবশ্যই এটা কিন্তু সত্য, তার কারণ আমরা জানি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্বগুলো আছে সেই অনুযায়ী দেখতে গেলে যে আদর্শ গ্যাসের কিন্তু যে আয়তনটা ওটা কিন্তু সসীম আয়তন নয়, আদর্শ গ্যাসের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। সেই জন্যই বাস্তব গ্যাস যেহেতু সসীম আয়তন দেখাচ্ছে তাই সেটা আদর্শ গ্যাস থেকে একটা বিচ্যুতির কারণ। ঠিক আছে, চলো দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। খুব মারাত্মক ভালো একটা প্রশ্ন এটা। বলেছে আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তনটা শূন্য হয়ে যাবে? চল একটুখানি দেখা যাক। PV = nRT সমীকরণটা নিয়েই দেখাই, অনেকগুলো দিয়ে দেখানো যায়, এটা দিয়ে দেখানোটা বেশি ভালো। দেখো বলেছে আয়তন শূন্য হবে, তাহলে আমি এক কাজ করি, এখান থেকে V = লিখতে পারি আমি nRT/P। এবার একটু মন দিয়ে শোন, আমাদের দেখবি ইনফিনিটির একটা রুল আছে যে 1/∞ করলে সেটা 0 হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে 1/0 করলে সেটার মান ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটিটাকে তলায় আনলাম, জিরোটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 1/∞ = 0। ঠিক আছে, এবার একটু মন দিয়ে দেখ, যখন আমাদের বলেছে চাপের মান কত হলে আয়তনটা 0 হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি না চাপের মানটা যদি ইনফিনিটি হয়ে যায়। কেন? তার কারণ nRT × 1/P এইভাবেই তো লেখা আছে। আচ্ছা চাপের মানটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি লেখা যায় বলতো? nRT × 1/∞। আর তোরা প্রত্যেকে আমার কাছে শুনলি যে 1/∞ মানে কত? 0। তাহলে এই পুরোটার ভ্যালু কত হয়ে গেল বল? 0। ঠিক আছে, তাহলে চাপের মানটা ইনফিনিটি হলে তুই দেখতে পাচ্ছিস আয়তনের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, ইনফিনিটিকে কিন্তু আমরা বাংলাতে অসীম বলে থাকি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক একটুখানি। বলেছে কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? দেখো ব্লকের দৈর্ঘ্য যত বাড়তে থাকবে তত কিন্তু তাপ পরিবহনের হারটা আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে সেটা কি হয়ে যাবে বলো? ব্যস্তানুপাতিক ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা চল দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে বিক্ষেপণের তীব্রতা বা মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? প্রত্যেকেই জানি সেটা হচ্ছে র্যালের সূত্র, আর সেটা অনুযায়ী বিক্ষেপণের তীব্রতা যদি I হয় তাহলে সেইটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়। আশা করব ক্লিয়ার। ঠিক আছে, এইবার কি বলে দিয়েছে, মারাত্মক একটা ভালো প্রশ্ন। বলেছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? মন দিয়ে শুনে রাখ, যদি লেন্স না বলে দর্পণ বলতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, যেহেতু লেন্স বলে দিয়েছে সেই জন্যই কিন্তু চেঞ্জটা হবে। কিভাবে চেঞ্জ হবে দেখ, দেখ লেন্সটা যে উপাদানের তৈরি মানে কাঁচ, তার প্রতিসরাঙ্ক কত বল? 1.5। যেখানে নিমজ্জিত করা হচ্ছে মানে জল, তার প্রতিসরাঙ্ক কত বল? 1.33। যদি তুই দেখতে পাস প্রতিসরাঙ্কটা কমে যাচ্ছে তাহলে মাথায় রাখবি ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে না ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। নেক্সট দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে গোলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না। দর্পণ তো প্রতিফলনেরই সূত্র মেনে চলবে, তাহলে এটা কি হয়ে যাবে বলো? মিথ্যা হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন দেখি কি বলে দিয়েছে। বলেছে তড়িৎ-আদানের CGS এবং SI এককের মধ্যে সম্পর্কটি লেখো। খুব ভালো একটা প্রশ্ন, অনেকে এই জিনিসটা মনে রাখে না। দেখ CGS এককের নাম কি? প্রথমেই বলি ESU, তাই না? আর SI এককের নাম কি? কুলম্ব। এবার এদের মধ্যে সম্পর্কটা দেখি, 1 কুলম্ব = 3 × 10⁹ ESU। ওকে, যাদের যাদের মনে হচ্ছে যে এরকম রেগুলার শর্ট কোয়েশ্চেন করার ফলে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে তারা প্লিজ একটুখানি ভিডিওটা লাইক করিস, শেয়ার করিস তাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করিস, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে রেগুলার আনছি, মাধ্যমিকের আগে পর্যন্ত আনবো তোদের জন্য। তোদের যা যা রিকোয়েস্ট আছে, আলোর প্রমাণের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, হয়তো এই সপ্তাহের মধ্যেই আমি দিয়ে দেবো।
আর শর্ট কোয়েশ্চেন কিন্তু আমি পুরো পর্ষদটা কভার করবো। এর আগে দেখবি আমি এবিটিএ টার্গেট এগুলো মিলিয়ে মোট 4খানা শর্ট কোয়েশ্চেনের সেট রেডি করে রেখে দিয়েছি তোদের জন্য। সেগুলো অনেক ছেলেমেয়ে দেখেছে, তোরাও একটুখানি যারা নতুন তারা দেখে নে। আর এই পর্ষদটা কিন্তু এরকমভাবেই চলবে, ঠিক আছে? তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদেরকে জানাতে হবে। আর এইটা শেষ হয়ে গেলি মানে তোদের মাধ্যমিকটা কমপ্লিট হয়ে গেলি, 11 কেমিস্ট্রি কিন্তু আমি শুরু করব, তখন কিন্তু আরো বড় খেলা হবে। চলো এবার একটু দেখি প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে একটি বৈদ্যুতিক মোটরের তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে? মারাত্মক ভালো প্রশ্ন কিন্তু। আমি এতগুলো সেট করিয়েছি, বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী নিয়ে কিন্তু কোথাও কোনো প্রশ্ন দেয়নি, বাট এখানটায় দিয়েছে। যারা বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালীটা জানিস না তারা কিন্তু উত্তর করতেই পারবি না একটুখানি। তাই মন দিয়ে শুনে রাখ যে বৈদ্যুতিক মোটরের আর্মেচার যদি 180 ডিগ্রি ঘোরে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয়। তাহলে আমরা তো 360 ডিগ্রি আবর্তনটাকে বলি পূর্ণ আবর্তন, তাহলে 180 ডিগ্রি আবর্তনটাকে কি বলবো? অর্ধেক আবর্তন। তাহলে প্রশ্নটা যে এরকম দিয়েছে সেরকম অ্যান্সার লিখতে গেলে কি লিখতে হবে দেখতো? একটি বৈদ্যুতিক মোটরের তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয় আর্মেচারের কয়টি আবর্তনে? তাহলে উত্তর কি হয়ে যাবে? অর্ধেক আবর্তনে। আশা করব ক্লিয়ার। খুব ভালো একটা প্রশ্ন ছিল কিন্তু এটা। বলেছে বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সমবায়ে রাখা হয়? এটা কিন্তু সোজা প্রশ্ন, সবাই জানি সমান্তরাল সমবায়ে রাখা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়? হিলিয়াম গ্যাস পাওয়া যায়, এটা কিন্তু অলরেডি করানো আছে। নেক্সট প্রশ্ন দেখি। বলেছে জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো। লিথিয়াম হবে অ্যান্সার। দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলে। মাথায় রাখ প্রত্যেককে, প্রথম পর্যায়কে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, কারণ মাত্র দুখানা এলিমেন্ট থাকে, তাই না? চলো নেক্সট। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে? অবশ্যই মনে রাখ মেন্ডেলিভের পর্যায় সারণী যদি তোমাকে বলে দেয় তাহলে পর্যায় আছে কিন্তু দেখো 7টা, আর শ্রেণী আছে কিন্তু দেখো 8টা, ঠিক আছে? চলো নেক্সট। বলেছে দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বন্ধন বলে? খুব মন দিয়ে শোন। ধর আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো সোডিয়াম আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হয়? 2 8 1। ধরো ক্লোরিন আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হয়? 2 8 7। এবার একটুখানি মন দিয়ে শোন, দুজনেই চাইছে তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে। তাহলে যদি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে হয় তাহলে সোডিয়াম কি চাইবে? এই একটা ইলেকট্রনকে যা হোক করে তাড়াতে। আর ক্লোরিন কি চাইবে? যে আমার শেষ কক্ষে 7টা আছে ভাই, আমাকে আর একটা কেউ দিয়ে দে। তাহলে সোডিয়াম ইলেকট্রন দেবে আর ক্লোরিন ইলেকট্রন নেবে। এই ধরনের ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে আলটিমেটলি তৈরি হয়ে যাবে, দেখো যে ইলেকট্রন ছাড়ছে তার মাথার উপরে প্লাস আর যে ইলেকট্রন নিচ্ছে তার মাথার উপরে মাইনাস। তাহলে স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ NaCl তৈরি করবে। তাহলে যে বন্ধনটা তৈরি হয় সেটা কি বন্ধন? আয়নীয় বন্ধন। এবার এটাকে আমি একটুখানি যখন অফলাইনে করাই তখন এরকম একটা কথা বলি যে দেখ এ শুধুমাত্র অ্যাপ্রোচ করে যাচ্ছে আর এ শুধুমাত্র নিয়ে যাচ্ছে, তার পরিবর্তে আর কিছু রিটার্ন করছে না। ওই জন্য এই জিনিসটাকে আমি এরকমভাবে মনে রাখাই, এটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ। চল, বাট এই জিনিসগুলো আমি দেখেছি করার মাধ্যমে ছেলেমেয়েদের কিন্তু ভালো মনে থাকে। আর সমযোজী বন্ধনটা কি? দুজনেই ইলেকট্রন দেয়, মানে দুজনেই রাজি আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এটা কি? এটা হচ্ছে বোথ সাইডেড লাভ, তাই না? চলো তাহলে এটা কি বন্ধন? আয়নীয় বন্ধন। নেক্সট প্রশ্ন দেখি। বলেছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। আচ্ছা আমি একটা জিনিস মানে খেয়াল করলাম, এখানে কিন্তু কোনো ম্যাচিং দেয়নি, তাই না? চলো একটুখানি দেখা যাক। দেখ তোরা প্রত্যেকে জানিস যে অ্যানোড যখন বলে দিয়েছে অ্যানোডের মধ্যে কে যায় বল? অ্যানোডের দিকে অ্যানায়ন যায়। অ্যানায়নটা কি হয় তোরা প্রত্যেকেই জানিস, OH মাইনাস হয়। 4 অণু OH মাইনাস যায় এখান থেকে, গিয়ে কি করবে? ইলেকট্রন ছাড়বে। দেখ একটা OH মাইনাসের কাছে একটা ইলেকট্রন বেশি আছে, তো 4টে OH মাইনাসের কাছে 4টে ইলেকট্রন বেশি, তাহলে 4টে OH মাইনাস 4টে ইলেকট্রনই ছাড়বে। এবার একটুখানি মন দিয়ে দেখ, অনেকে এটা লিখতে পারে না। যখনই 4টে OH মাইনাস 4টে ইলেকট্রন ছাড়ে তখন কিন্তু উৎপন্ন হয় 4টে OH। এবার এই OH গুলো থেকে কিরকম ভাবে খেলা হয় দেখ, 1টা 2টো 3টে 4টে। এবার এই যে দেখ 4খানা OH আছে তারা তৈরি করে কি? দেখ প্রথমে বলি একটুখানি, এরা তৈরি করে অক্সিজেন আর 2 অণু জল। কেন তৈরি করে, কিভাবে তৈরি করে দেখ। দেখ এই যে 1টা আর 2টো, এই অক্সিজেনটা নিয়ে আমি ভাবলাম এইটা তৈরি করলো, ঠিক আছে? তাহলে কটা হাইড্রোজেন পড়ে আছে? তুই বলবি 4টে। তাহলে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, আমি এরকম করে লিখতে পারি তো। এই H2 এর মধ্যে হাইড্রোজেন কটা আছে? 4টে, কারণ সামনে একটা 2 আছে। আর অক্সিজেন কটা আছে? সামনে একটা 2 আছে বলে 2টো আছে। দেখ এইটাই তো
পড়ে থাকা জিনিসটা দিয়েই তো তৈরি হলো, তাই না? চলো, আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো তো কি বলে দিয়েছে। বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না। একদম সত্যি কথা, পূর্ণ বিয়োজন ঘটে না তো, কিছুটা অপরিবর্তিত থেকে যায়, মানে অবিয়োজিত থেকে যায়। তাহলে এটা কি হয়ে যাবে বলো? সত্য হয়ে যাবে। 2.15 কারেক্ট অপশন। চলো নেক্সট। বলে দিয়েছে ওলিয়াম কি, বহুবার বলেছি ওলিয়াম জিনিসটা কি। বলছে সালফার ট্রাই অক্সাইডকে, আমি এবার জাস্ট মানে বলে দিচ্ছি আমি, কারণ এটা বহুবার লিখে দিয়েছি, যে সালফার ট্রাই অক্সাইডকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত করলে H2S2O7 বা এর রাসায়নিক নামটা শুনে নে, পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাকে অনেকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে থাকে, ঠিক আছে? চলো, বলেছে H2S গ্যাসকে, আছে যারা একটু লেখাটা দেখতে চাস তারা আগের ভিডিওগুলোকে ফলো করিস, পরপর যারা দেখছিস তাদের তো কোনো সমস্যাই নেই। বলেছে H2S গ্যাসকে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু H2S এর শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে? চলো দেখি একটুখানি কি সংকেত হয়ে যাবে। সংকেতটা হবে দেখো Na4, খুব সাবধান হ্যাঁ লেখার সময়, FeCN5 NOS। এর যে রংটা হয় সেটা কিন্তু প্রত্যেকেই জানিস বেগুনি কালারের হয়, এবং এইটা দেখেই শনাক্ত করা যায় কিন্তু H2S কে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছি ইউরিয়ার রাসায়নিক নাম কি? খুব মন দিয়ে শোন, ইউরিয়ার সংকেতটা কি বল? NH2CONH2। এর অনেকগুলো রাসায়নিক নাম হতে পারে, তার মধ্যে এক এক করে একটুখানি বলি। প্রথমেই দেখ, এই যে CO গ্রুপটাকে কার্বনিল গ্রুপ বলা হয়, আর এই NH2 গ্রুপগুলোকে অ্যামাইড গ্রুপ, কখনো অ্যামিন গ্রুপ কখনো অ্যামাইড গ্রুপ। তোরা ওগুলো এখন তোদেরকে জানতে হবে না, যা যেটুকুনি বলছি মনে রাখ। দেখ, কার্বনিল আর অ্যামাইড একসাথে আছে, আচ্ছা কতগুলো অ্যামাইড আছে? তুই বলবি দুটো অ্যামাইড আছে, তাহলে লেখা যায় কার্বনিল ডাই অ্যামাইড। আসলে অ্যামাইড গ্রুপের ডেফিনেশন একটু অন্য ধরনের হয়, এগুলো সব 11 ওটা তোরা শিখতে পারবি। আচ্ছা আর কি কিভাবে লেখা যায় দেখ তো। দেখ, কার্বন আছে আর অ্যামাইড গ্রুপ আছে, তাই জন্য লেখা যায় কার্বামাইড। এটা হচ্ছে 2 নম্বর নাম। আচ্ছা আরও একটা নাম হতে পারে কিন্তু এর, সেটা একটুখানি মন দিয়ে শোন। তোরা যদি তোদের 10-এর নর্মাল নাম অনুযায়ী দেখতে চাস, তাহলে এইগুলোকে কি গ্রুপ বলে বল? অ্যামিন গ্রুপ বলে। ওই জন্য দেখ দুটো অ্যামিন গ্রুপ আছে বলে আমি লিখছি, দেখ ডাই অ্যামিনো, ভালো করে মন দিয়ে দেখবি হ্যাঁ, ডাই অ্যামিনো। এইবার মধ্যিখানে দেখ যে গ্রুপটা আছে সেটা তো কিটোন গ্রুপ। কটা কার্বন আছে? তুই বলবি একটাই কার্বন আছে। জৈব রসায়নে শিখিয়েছি, এটাকে বলা হয় মিথানোন, ঠিক আছে? একদম কারেক্ট। ওই জন্য দেখো নামটা হয়ে গেল ডাই অ্যামিনো, একটা কার্বন আছে বলে মিথ, আর তার সাথে দেখ কিটোন আছে বলে ওন, তাহলে মিথান যুক্ত ওন, মিথানোন, ওই জন্য ডাই অ্যামিনো মিথানোন হয়েছে। কারেক্ট, প্রত্যেকের রেডি? চলো নেক্সট প্রশ্নটা দেখা যাক একটুখানি কি বলে দিয়েছে। বলেছে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। দেখ, আমি যদি এখন ব্যবহার তোকে বলতে চাই অ্যালুমিনিয়ামের, তাহলে কোনো শেষ হবে না। তবে মাথায় রাখছি গৃহস্থালির বাসনপত্র তৈরি করতে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, অনেক ব্যবহার আছে, ঠিক আছে? তোরা আশা করছি সবাই জানিস। নেক্সট, ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নামটা কি? নামটা হচ্ছে ক্রায়োলাইট। সংকেতটাও জেনে নেন একটুখানি, সংকেতটা হচ্ছে AlF3 কমা দিয়ে 3NaF, ঠিক আছে? ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের একটা আকরিক। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে প্রোপাননের গঠন সংকেত লেখো। সবাই জানিস ভাই, প্রোপানন মানে 3খানা কার্বন থাকবে, তাহলে এরকম আমি দিয়ে দিলাম 3খানা কার্বন। আর জানিস কিটোন গ্রুপ আমাকে এই জায়গাটাতেই দিতে হয়, তাহলে আমি কিটোন গ্রুপ দিয়ে দিলাম। আর বাকি যেই জায়গাগুলোতে কিছু নেই সেখানটা দেখ একটা বন্ড আছে, তাহলে 3টে হাইড্রোজেন, একটা বন্ড আছে তাহলে বাকি থাকলো 3টে হাইড্রোজেন। এটাই হচ্ছে দেখো তোমাদের প্রিয় প্রোপাননের সংকেত, যেটা সাধারণ নাম কি? সাধারণ নামটা হচ্ছে অ্যাসিটোন। যারা এগুলো জানিস না তারা অবশ্যই জৈব রসায়নের ওয়ান শট রিভিশনটা দেখে নে। আচ্ছা পরেরটা দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে CH3 CH2 CH2 CH3 সমবায়বের গঠন সংকেত লেখো। এটা 11-এ গিয়ে শিখবে যারা কেমিস্ট্রি পড়বে। এগুলোকে বলা হয় শৃঙ্খল আইসোমেরিজম। দেখ মন দিয়ে দেখে নে হ্যাঁ, এটাকে কিভাবে লেখা যায়। CH3, এই মধ্যিখান থেকে একটা হাইড্রোজেন কমা, তাহলে কি হয়ে গেল বল? CH। যেটা শেষে লেখা আছে ওটাকে অ্যাজ ইট ইজ লিখে দে, কি হয়ে গেল বল? CH3। এইবার দেখ, এই যে মধ্যিখানে CH2টা ছিল সেটাকে তলায় নামিয়ে দে, একটা হাইড্রোজেন এখান থেকে কমিয়েছিলি তো, তাহলে ওটার মধ্যে একটা হাইড্রোজেন বাড়িয়ে দে। চিন্তা করে দেখ কটা হাইড্রোজেন হলো, 3টে 3টে 6টা 3টে 9টা 1 10টা, এখানেও গুনে দেখ 3টে 2টো 5টা 2টো 7টা 3টে 10টা, হয়ে গেল 4টে কার্বন 4টে কার্বন। আশা করব ক্লিয়ার। এই যে গঠন সংকেতটা হলো এগুলোকে আইসো গঠন সংকেত বলা হয়। এখন তোদের অত জানতে হবে না, জাস্ট মনে রাখ এইভাবে করা যায়। যাদের জানতে একটু বেশি ইচ্ছা তাদের জন্য একটুখানি শিখিয়ে রাখি, যদিও আমি বলবো এর ব্যাখ্যা ট্যাখ্যা এখন তোদের জানার কোনো দরকার নেই, এটা পুরো ক্লাস 11-এর জিনিস। আইসোমেরিজম চ্যাপ্টারে বিরাট বড় চ্যাপ্টার, তখন অর্গানিক যখন শেখাবো তখন দেখবি ফাটাফাটি ব্যাপার। দেখো তোমাকে ধরো পেন্টেনের দিল,
তাহলে এখান থেকে তোমাকে ধরো আইসোমেরিজম লিখতে বললো, তো কিভাবে লিখবে দেখে নে। CH3 CH2, এটাকে ধর তুই CH করলি, তারপর একটাকে তুই CH3 করে দিলি, এইটাকে তুই বাদ দিলি, তাহলে এইটাকে তুই নিচে লিখবি, বাট যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন কমিয়েছিস, পরেরটা থেকে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিবি, হয়ে গেল CH3। এইটাকে তুই আরো একবার লিখতে পারিস, দেখ CH3 করলাম, মধ্যিখানে শুধুমাত্র সি করলাম, এখানেও CH3। এই এত মানে পটু হবি না তুই এখন জৈব রসায়নে, স্বাভাবিক ব্যাপার, বাট 11-এ যখন উঠবি তখন দেখবি এগুলো তুই নিজেই পেরে যাচ্ছিস। এইভাবেও লেখা যায়, দেখ প্রত্যেকটার মধ্যেই দেখ 3টে 3টে 6টা, 3টে 9টা, 3টে 12টা, এখানেও দেখ 3টে 2টো 5টা, একে 6টা, 6টা 3টে 9টা, 9টা 3টে 12টা, এখানেও দেখ 3টে 5টা 7টা 9টা 12টা, দেখ সবকটাই তাহলে বুঝতে পারছিস একে অপরের আইসোমার। দেখ এটার মধ্যে এটা আছে নর্মাল পেন্টেন, তাহলে এটাকে লেখা যায় এন পেন্টেন। এগুলো শিখিয়ে রাখছি একবার, যদি বাই চান্স দিয়ে দেয়। যখন একখানা ব্রাঞ্চিং হয় সেটাকে বলা হয় আইসো, তাহলে এটার নাম কি? আইসো পেন্টেন। আর যখন দুখানা ব্রাঞ্চিং হয় সেটাকে বলা হয় নিও, তাহলে এটার নাম কি হয়ে যাবে বলো? নিও পেন্টেন। হয়ে গেল। তাহলে এরকম ভাবে কিন্তু দেখ 3 রকম আইসোমার তুই পেয়ে যেতে পারছিস। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? জৈব যৌগটি কিন্তু ছিল ইউরিয়া। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোদের জন্য আমার একটা প্রশ্ন থাকলো, কোন অজৈব যৌগ থেকে প্রস্তুত করেছিলেন? যদি কেউ না বলতে পারিস, পরের কোনো একটা সেটের মধ্যে নিশ্চয়ই থাকবে, আমি অবশ্যই বলে দেবো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই থাকলো। সব কটা প্রশ্ন দেখো হলো। আজকে প্রশ্ন সংখ্যা একটু বেশি ছিল কারণ ম্যাচিংটা ছিল না। যাই হোক, তাহলে আমি আশা করতে পারি সবার ভালো লেগেছে এক্সপ্লেনেশনসগুলো। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিস, আর যাদের ভালো লাগবে না অবশ্যই লিখিস যে আর কি কি ইনকর্পোরেট করলে তোদের ভালো লাগতে পারে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, ভিডিওটা শেয়ার করিস বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই আপকামিং ওয়ান শট রিভিশনস এবং আপকামিং শর্ট কোয়েশ্চেন্সগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখিস। আমি টার্গেট, এবিটিএ এগুলো দেখ অলরেডি 4টে ভিডিওর মধ্যে কভার করে রেখেছি কিছুটা পোর্শন, আর এই পর্ষদটা আমি এখন পুরো করতে থাকবো, তোদেরকে বলেইছি। আরেকটা কথা দেখ বলে রাখি, 1K স্পেশাল একটা লাইভ ক্লাস করানোর আমি উদ্যোগ নিয়েছি, যেখানে আমি পর্যায় সারণীর পুরো ডিটেলড একটা রিভিশন, পর্যায় ও শ্রেণীগত ধর্মগুলোর, এবং সেখান থেকে যাবতীয় যত রকমের প্রশ্ন আসে সেগুলো সব করাবো। তো তোরা একটুখানি যদি ইন্টারেস্টেড থাকিস আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলিস যে লাইভটা কবে করালে এবং কখন করালে তোদের সুবিধা হতে পারে। সেই অনুযায়ী আমি একটা পোল দেবো, সেই পোলের মধ্যে সবাই ভোট করিস। আজকের মতো এখানেই। ভালো থাকিস, সুস্থ থাকিস।